পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পদত্যাগপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এদিকে আজ পদত্যাগ করতে বাধ্য হলো শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পদত্যাগ করতে বাধ্য হয়। রাষ্ট্রপতির চাপে ভারতে দংশলীলা হয়। দর্শক, এই মুহূর্তে আমার পাশে যে টেলিভিশন, সেই টেলিভিশনের যে স্ক্রলে যেটি বলা হচ্ছে ব্রেকিং নিউজ বড় আকারে যে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন। বর্ডারে যদি আমার একটা লোক মারা যায় তাহলে আমি 2টা ভারতীয় সেনা মারতে চাই। আবার বোঝেন, ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে তাহলে তুমি 2টা তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাস্টে। মুখ্যমন্ত্রী হিসেবে ভোটে জেতার মাত্র 5 দিনের মধ্যেই থালাপাতি বিজয় এমন প্রেশারের মধ্যে পড়ে গিয়েছিল যেটা হয়তো তার 30 বছরের অ্যাক্টিং ক্যারিয়ারেও সে ফেস করেনি, কারণ সিনটা ছিল পুরা ফিল্মি আর পলিটিক্যাল থ্রিলার লেভেলের। এখন সেই প্রেশারের গল্পটা আপনাদেরকে বলবো। 2 বৃদ্ধ সহ 3 মুসলিমকে পেটানোর ঘটনায় গ্রেফতার হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাত্র 2 বছর আগে গঠন করা দল টিভিকে দিয়ে তিনি ভেঙে দিলেন 62 বছর ধরে তামিলনাড়ুতে রাজত্ব করা ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর থালাপতি বিজয়কে নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নতুন করে আলোচনা আর গবেষণা। চারদিকে যখন থালাপতি বিজয়কে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, এইদিকে আজকে বিশাল একটি ঘটনা ঘটে যায়। শুভেন্দু অধিকারী সে পদত্যাগ করতে বাধ্য হয় এবং নরেন্দ্র মোদীও কঠিন চাপে পড়ে। আপনারা জানেন, গত কিছুদিন আগে ভারতের নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে ভোট চুরির দায়ে এই 2 জনকে বিশাল একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং সরাসরি মমতা ব্যানার্জি আন্তর্জাতিক সাপোর্ট পেয়ে ভারতে অ্যাকশন চালায় এবং ক্ষমতায় বসতে যাচ্ছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পদক্ষেপ এবং শুভেন্দু অধিকারীর পদক্ষেপে যে পরিস্থিতি হয় সবকিছুই দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওতে। বহু নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। সিনেমার টানে কলেজ ছেড়ে দেওয়া থালাপতি বিজয় পর্দার সুপারস্টার থেকে হলেন রাজনীতির সুপারস্টার। মাত্র 2 বছর আগে গঠন করা দল টিভিকে দিয়ে তিনি ভেঙে দিলেন 62 বছর ধরে তামিলনাড়ুতে রাজত্ব করা ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্য। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়াটা এতটা সহজ ছিল না থালাপতির জন্য। নির্বাচনে 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে তার দল টিভিকে ঘুরতে হয়েছে অন্যান্য দলগুলোর দরজায়, কারণ সরকার গঠন করতে হলে তার প্রয়োজন 118টি আসন। অবশেষে কংগ্রেস, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থন নিয়ে শপথ পর্যন্ত পৌঁছে যান সুপারস্টার থালাপতি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থালাপতি বিজয়ের বাবা চলচ্চিত্র পরিচালক এস.এ. চন্দ্রশেখরন এবং মা প্লেব্যাক শিল্পী শোভা চন্দ্রশেখরও মুগ্ধতার দৃষ্টি নিয়ে দেখেছেন ছেলে বিজয়ের বিজয় গাথা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থালাপতি বিজয়কে নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নতুন করে আলোচনা আর গবেষণা, আর তাতেই উঠে আসে বিজয়ের শিক্ষা জীবনের অপূর্ণ এক অধ্যায়ের কথা। জানা গেছে সিনেমার টানে মাঝপথেই লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন থালাপতি। শিক্ষাঙ্গন ছেড়ে প্রবেশ করেছিলেন চলচ্চিত্রের রঙিন দুনিয়ায়। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। 1974 সালে জন্মগ্রহণ করা থালাপতির আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। চেন্নাইয়ের ফাতিমা স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ভিরুগাম বাক্কামের বালালোক স্কুলে পড়াশোনা শুরু করেন। স্কুল শেষ করে চেন্নাইয়ের লয়োলা কলেজে ভিজুয়াল কমিউনিকেশন বিষয়ে ভর্তি হন, কিন্তু লেখাপড়ার চাইতে সিনেমা তাকে আকৃষ্ট করায় কলেজ শেষ না করেই বেছে নেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে। ছাত্র জীবনে তিনি ছিলেন একেবারেই সাধারণ শিক্ষার্থী, কিন্তু ফিল্ম দুনিয়ায় গিয়ে সেই সাধারণ শিক্ষার্থী হয়ে গেলেন অসাধারণ অভিনেতা। দক্ষিণী সিনেমায় তুমুল জনপ্রিয়তা থালাপতিকে এনে দেয় অর্থ, যশ, খ্যাতি সবকিছু। নির্বাচনী হলফনামা অনুযায়ী থালাপতি বর্তমানে প্রায় 624 কোটি রুপির মালিক। এর মধ্যে তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 404 কোটি রুপি এবং স্থাবর সম্পত্তির মূল্য প্রায় 220 কোটি রুপি। চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল বাংলো রয়েছে এই অভিনেতার, যার আনুমানিক মূল্য প্রায় 80 কোটি রুপি। এছাড়াও চেন্নাইয়ে আরও একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক সম্পত্তি ও জমি রয়েছে তার নামে। তার গ্যারেজে রয়েছে রোলস রয়্যালস ঘোস্ট, BMW i7, অডি A8L, রেঞ্জ রোভার ইভোক এবং ফোর্ড মুস্তাং জিটির মতো বিলাসবহুল গাড়ি। কলেজ শেষ না করা সাধারণ এক শিক্ষার্থী থালাপতি বিজয় দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি জয় করে এখন জয় করলেন ভারতের গোটা এক রাজ্য। ফিল্মের মতো রাজনীতির মাঠেও অব্যাহত থাকবে তার সাফল্যের জয়যাত্রা, এমনটাই প্রত্যাশা তার ভক্ত অনুসারীদের।
দর্শক, ভারতের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটে গেল যেটা শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। একটি রাজ্যের মসনদ কার হাতে যাবে সেটা নির্ধারণ করলেন একজন হিজাব পরিহিত মুসলিম নারী। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে ভারত প্রতিদিন মুসলিমদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, সে দেশে হিজাব নিষিদ্ধ করা আন্দোলন চলে, ঠিক সেই দেশেই একজন হিজাব পরিহিত নারী পুরো একটি রাজ্যের ক্ষমতার চাবিকাঠি ঘুরিয়ে দিল। কিন্তু তিনি সেটা কিভাবে করলেন? কোন জাদু বলে একটি ক্ষুদ্র দলের নেত্রী হয়েও তিনি দিল্লির সবচেয়ে শক্তিশালী ক্ষমতার কেন্দ্রকে অসহায় করে দিলেন। এই পুরো ঘটনার পেছনে এমন কিছু চমকপ্রদ মোড় রয়েছে যেটা জানলে আপনি থ হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। তামিলনাড়ু দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্যগুলোর একটি। এই রাজ্যের রাজনীতি সবসময় বাকি ভারত থেকে আলাদা। এখানে দিল্লির হুকুম চলে না, এখানে আঞ্চলিক আত্মসম্মান সবকিছুর উপরে। কয়েক দশক ধরে এই রাজ্যের ডিএমকে আর এআইডিএমকে, এই দুটি দলের মধ্যে ক্ষমতার দোলাচল চলছিল। কিন্তু এবারের নির্বাচন ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার মাঠে নেমেছিলেন এমন একজন যাকে তামিলনাড়ু 8 কোটি মানুষ চেনে একটু ভিন্ন পরিচয়ে। সিনেমার পর্দায় তিনি সুপারস্টার, কিন্তু এবার তিনি নেমেছিলেন বাস্তবের মাঠে আসল ক্ষমতার লড়াই। তার নাম থালাপাতি বিজয়, তার দল তামিলগা ভেত্রী করগম, সংক্ষেপে টিভিকে। নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করলো তখন পুরো তামিলনাড়ু যেন নিঃশ্বাসে আটকে ধরে রইল। একটি একটি করে আসনের ফলাফল আসছে আর বিজয়ের দলগুলো সংখ্যা বাড়ছে, কিন্তু একটা জায়গায় এসে যেন সবকিছুই থমকে গেল। আসন সংখ্যায় গিয়ে ঠেকলো 117তে, আর সরকার গঠনের জন্য দরকার ছিল 118। এমন একটি আসনের ব্যবধান শুনতে খুব কম মনে হচ্ছে, তাই না? কিন্তু রাজনীতির ময়দানে এই একটি আসনের দূরত্ব কখনো কখনো মহাসাগরের চেয়েও বিশাল হয়ে দাঁড়ায়। আর ঠিক এইখানে গল্পটি অন্য মন নিল। দিল্লি থেকে তখন সংকেত আসছিল সম্পূর্ণ ভিন্ন। কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সবসময় একটি অস্বস্তিকর রাজ্য, কারণ এখানে বিজেপির প্রভাব প্রায় শূন্যতার কাছাকাছি। তাই বিজয়ের মতো একজন ধর্মনিরপেক্ষ নেতার ক্ষমতায় আসুক, সেটা দিল্লির ক্ষমতাসীনরা মোটেও চাইছিলেন না। খবর পাওয়া গেল দিল্লিতে ইতিমধ্যেই সংবিধানের 356 নম্বর ধারার ফাইল প্রস্তুত হয়েছে। এই ধারাটি কি জানেন? এটি হলো সেই ভয়ঙ্কর অস্ত্র যার মাধ্যমে একটি নির্বাচিত রাজ্য সরকারকে বাতিল করে সরাসরি রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। অর্থাৎ বিজয় যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন, তাহলে তামিলনাড়ুতে কোনো সরকারই হবে না, পুরো রাজ্য চলবে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে। সময় পড়ে আসছিল 10ই মে ছিল শেষ তারিখ। এই তারিখের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে সবকিছু শেষ হয়ে যেত। চেন্নাই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িং রুম, সবখানে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বিজয় স্বপ্নে কি শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে? কিন্তু দর্শক, রাজনীতিতে কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় হয়, এটা এবার প্রমাণিত হলো। এই শ্বাসরুদ্ধকর মুহূর্তে দৃশ্যপটে আবির্ভূত হলেন এমন একজন মানুষ যার কথা কেউ আগে থেকে হিসাবে রাখেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের উদীয়মান নেত্রী ফাতেমা তাহলিয়া। পেশায় তিনি একজন আইনজীবী, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা এমন পোরখা ও রাজনীতিবিদদেরও লজ্জা দেয়। তিনি বুঝতে পারছিলেন এই মুহূর্তে চুপ থাকার অর্থ হলো তামিলনাড়ুকে এমন একটি শক্তির হাতে তুলে দেওয়া যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু ফাতেমার সামনে চ্যালেঞ্জটাও ছিল বিশাল। একটু ভেবে দেখুন তো, ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশে একজন হিজাব পরা মুসলিম নারী, যিনি একটি তুলনামূলকভাবে ক্ষুদ্র দলের প্রতিনিধি, তিনি কিভাবে এত বড় একটি সিদ্ধান্ত নেবেন? তার নিজের দলেরই অনেক প্রবীণ নেতা ছিল যারা ভাবছিলেন এই ঝুঁকি না নেওয়াই ভালো। কেন্দ্রের সাথে খারাপ সম্পর্ক হলে পরিণতি কি হবে সেটা নিয়ে তাদের মধ্যে ভয় কাজ করছিল। কিন্তু ফাতেমা তাহলিয়া ভয় পিছিয়ে আসার মানুষ নন। বিশ্বস্ত সূত্রে সেই রুদ্ধদ্বার বৈঠকে ফাতেমা তার দলের শীর্ষ নেতাদের সামনে এনে কিছু যুক্তি তুলে ধরেছিলেন, যা পুরো ঘরের পরিস্থিতি পাল্টে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমরা যদি আজ নীরব থাকি তাহলে আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি সাংবিধানিক আইনের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন কেন এই মুহূর্তে বিজয়কে সমর্থন দেওয়া দরকার শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণতন্ত্র রক্ষার দায়িত্ব এটি। তার প্রতিটি কথা ছিল তথ্যভিত্তিক, যুক্তি নির্ভর এবং এতটাই দৃঢ় যে শেষ পর্যন্ত দলের প্রবীণ নেতারাও তার সামনে নথি স্বীকার করতে বাধ্য হলেন। এরপরই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ঘোষণা করলেন তাদের দুটি আসনের সমর্থন যাচ্ছে থালাপতি বিজয়ের পক্ষে। 117 থেকে 1 লাফে 119 সংখ্যাগরিষ্ঠতা জাদুর সংখ্যার মতো 118 অতিক্রম করলো। কিন্তু ফাতেমা কি এখানে থেমে গেলেন? একদম না। তিনি জানতেন রাজনীতিতে পাতলা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন, বিজেপির মতো আরো একটি প্রভাবশালী আঞ্চলিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করলেন। তার নিরলস প্রচেষ্টা এবং তার কূটনৈতিক দক্ষতা এবং তার অদম্য ইচ্ছা শক্তির কাছে শেষ পর্যন্ত ভিজিকেও সমর্থন দিল। আসন সংখ্যা 119 থেকে গিয়ে দাঁড়ালো 121-এ। এবার বিজয়ী সরকার গঠনের পথে আর কোনো বাধাই রইল না। এবার একটু থামুন, পুরো ছবিটা দেখুন। ভারতের মতো একটি দেশ যেখানে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখোমুখি হচ্ছে, যেখানে হিজাব পরার অধিকার নিয়ে আদালতে লড়াই করতে হয়, ঠিক সেই দেশে একজন হিজাবি মুসলিম নারী একটি পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিলেন। এটা কি শুধু একটি রাজনৈতিক ঘটনা, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে গভীর কোনো বার্তা? গত 10ই মে রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বিকেল 3টায় যখন থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন এই বিশাল জনসমুদ্রের মধ্যে বিজয়ের নামের সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছিল সেটি ছিল ফাতেমা তাহলিয়া। মানুষ বুঝছিল পর্দার পেছনে কার অদৃশ্য হাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পুরো ঘটনাটি যদি আমরা আরেকটু বৃহত্তর পরিসরে প্রেক্ষিতে আলোচনা করি তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়বে। প্রথমত, এই ঘটনা প্রমাণ করে যে গণতন্ত্র
মাত্র সংখ্যার জোরেই শেষ কথা নয়। কৌশল, সময়, জ্ঞান এবং সাহসের সংমিশ্রণে একটি ক্ষুদ্র দলও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। ফাতেমা তাহলিয়ার দল ছিল মাত্র 2টি আসন। সংখ্যার হিসেবে এটা নগণ্য, কিন্তু সেই 2টি আসন ঠিক সময়ে ঠিক জায়গায় ব্যবহার করে তিনি পুরো দাবার বোর্ডকেই উল্টে দিলেন। দ্বিতীয়ত, এই ঘটনার সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেরও একটি সূক্ষ্ম সাদৃশ্য রয়েছে। বাংলাদেশে আমরা দেখছি অনেক সময় ছোট দল বা জোট সমর্থন কিভাবে সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখছে। পাখির চোখ নির্বাচনে প্রতিশ্রুতি পূরণ। পরে সোমবারই মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক রয়েছে, আর সেখানে আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ, সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই 3 প্রতিশ্রুতি পালনে তৎপর হলো শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরো এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 7ম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন 6ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। যে বর্ডারে যদি আমার একটা লোক মারা যায়, তাহলে আমি 2টা ভারতীয় সেনা মারতে চাই। আবার বোঝেন, ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে, তাহলে তুমি 2টা তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাশ চাই। এই কারণে কিন্তু তখন দেখেন, ভারত যত চেষ্টাই করুক আমার পাহাড় দখল নিতে পারেনি। আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে, আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে, এবং এই জায়গাতে যাতে না যেতে পারে সেজন্য কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়া এসে করাই দিয়ে গেল। কারণ তখন আমার বিডিআর এরকম ছিল যে আমার সাধারণ পাবলিকের দিকে একটা গুলি করলে বিএসএফ এর একটা পোস্টই উড়াই দিতে পারে। রৌমারির ঘটনা আজ পর্যন্ত ইন্ডিয়া ভুলতে পারেনি। সো আমার যে সেনাবাহিনী, আমার সেনাবাহিনীর মনোবল আছে, আমার সেনাবাহিনীর আত্মবিশ্বাস আছে। তার চেয়েও বড় কথা, আমার সেনাবাহিনী শহীদি তামান্না পোষণ করে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমাদের তো মরতে হবে রে ভাই, তো মরবই, সেটা কাঁটা তারের বেড়ায় কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আমার যে ভাইরা আছেন, যারা আমার প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং যে বিজিবি, সেটাকে অবশ্যই বিডিআর করা উচিত ইমিডিয়েটলি, সেটাকে বিডিআর করা উচিত ইমিডিয়েটলি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পোশাক নিয়ে চিন্তিত, কিন্তু আমার বিজিবি এটা চেঞ্জ করে ঠিক আগের মতো দক্ষতা আনয়ন করা, আমার ভাইদের হাতে, এই সৈন্যদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেওয়া, এটা আগে করতে হবে। আগে আমার সার্বভৌম রক্ষা। বর্ডার নাই, সার্বভৌমত্ব নাই। বর্ডার আছে, সার্বভৌমত্ব আছে। এবং একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা, এই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলতেছে, এগুলো কিন্তু আসলে শুভেন্দু অধিকারী বলতেছে না, এটা কিন্তু নরেন্দ্র মোদীর কথা। কেমন করে বললাম এই কথাটা? দেখেন, রবীন্দ্রনারায়ণ রবি, এই রবীন্দ্রনারায়ণ রবি হচ্ছে উগ্র হিন্দুবাদে বিশ্বাসী। নামটা খুব খেয়াল করে দেখবেন, রবীন্দ্রনারায়ণ রবি। সে হচ্ছে উগ্র হিন্দুবাদী, সে হচ্ছে এই হিন্দুবাদী টেরোরিজমকে সে কি করে? পৃষ্ঠপোষকতা করে। সে কে ছিল জানেন? সে নাগাল্যান্ড, মেঘালয়, এখানে গভর্নর হিসেবে পাঠাইছে। যখন যেখানে পাঠায় সেখানে মুসলমান নিধন হয়।
যখন ওনাকে যেখানে পাঠানো হয় সে হচ্ছে অজিত দোভালের ডান হাত, সে অজিত দোভালের ডান হাত। তাকে এই 12ই মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গের গভর্নর হিসাবে নিয়ে আসা হয়েছে এবং এই গভর্নর হিসাবে নিয়ে এসে এই ভোটার তালিকা থেকে শুরু করে কিভাবে মুসলমান। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং ভারতের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।